লতিফ সিদ্দিকীর গ্রেফতার নিয়ে সরকার পক্ষের নানা বক্তব্য। বৃহস্পতিবার হরতালে হুঁশিয়ারি ইসলামী দলগুলোর। লতিফ সিদ্দিকীর প্রতি সরকারের সমর্থন থাকায় বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেওয়া হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধে সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, রক্সানা পারভিন স্বাগত জানাচ্ছেন টিভি রাতের খবরে। একে এসটিএম টিভা শিরোনাম দেখছিলেন, এবারে চলুন পুরো খবরে। মন্ত্রিত্ব হারানো ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা নিয়ে গুঞ্জন ছিল দিনভর। আদালত থেকে সংসদ, সব জায়গাতেই আলোচনার কেন্দ্রে ছিল বিষয়টি। উদ্ভূত পরিস্থিতিতে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা নিয়ে সরকারের পক্ষ থেকে এসেছে ভিন্ন ভিন্ন বক্তব্য। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। এতগুলো মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও কেন লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হলো না, সেই বিষয়ে মন্ত্রণালয় এবং সংসদ দুই জায়গা থেকে পাওয়া গেল ভিন্ন ভিন্ন বক্তব্য। গ্রেপ্তারের পরোয়ানা আছে, আপনারা দেখেন উনি যে গ্রেপ্তারের পরোয়ানা আছে হাইকোর্ট থেকে, সেটাও যেমন সত্য, তেমনি এখনো এমপিশিপ যায় নাই, সেটাও আপনি সত্য, সেটা জানেন। কাজে এখন একজন এমপি, রানিং এমপি যখন সংসদ চলে, সেই এমপিকে ধরতে হলে স্পিকারের পারমিশন লাগে। এর একটু জটিলতা আছে, সেই জন্যই হয়তো কিছু হতে পারে। সংসদ মানে হচ্ছে এই সংসদের যে সীমানাতি রয়েছে তার মধ্যে, কিন্তু বাইরে যদি কাউকে গ্রেপ্তার কোনো ফৌজদারি অপরাধে করে, এটি স্পিকারকে জানায় এবং জানালে স্পিকার সঙ্গে সঙ্গে, যদি পার্লামেন্ট ইন সেশন থাকে, তাহলে পার্লামেন্টকে অবহিত করেন। মাননীয় স্পিকার, আমি আশা করি এই বক্তব্যের পরে আমাদের মধ্যে যে ধারণা আছে, এই ধারণাটি দূরীভূত হবে। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় সংসদে জাতীয় পার্টির তরফ থেকে বিস্ময় প্রকাশ করা হয়। এমন তাকে অবিলম্বে গ্রেফতার করে মৌলবাদীদের যে চক্রান্ত, ষড়যন্ত্র, তারা যেমন পায়তারা করছে, সেটা বন্ধ করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে লতিফ সিদ্দিকীর আগাম জামিনের জন্য হাইকোর্টে আসা নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশ্য দিন শেষে হাইকোর্টের কোনো বেঞ্চে জামিন আবেদন উপস্থাপন করা হয়নি। ওদিকে লতিফ সিদ্দিকীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। আর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। রিপোর্ট করছেন আবু সালে জহির। প্রায় 2 ডজন মামলা আর গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বাংলাদেশে আসলেও লতিফ সিদ্দিকীর অবস্থান জানতে পারেনি কেউ। সোমবার সকালে আগাম জামিন নিতে তার হাইকোর্টে আসার খবর গণমাধ্যমকে জানান আইনজীবী নুরুল ইসলাম সুজনের জুনিয়র আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তার আগাম জামিনের আবেদন তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। অবশ্য পরে নুরুল ইসলাম সুজন বিষয়টি এড়িয়ে যান। আমরা আশা করছি যে লতিফ সিদ্দিকী হয়তো আইনের কাছে সে প্রোটেকশন বা আইনের আশ্রয় উনি নেবেন। তবে এখন পর্যন্ত আমার সঙ্গে লতিফ সিদ্দিকী কিংবা তার পক্ষ থেকে কেউ মামলা সংক্রান্ত ব্যাপারে কেউ যোগাযোগ করেনি। আদালতের কার্যক্রম শেষে অ্যাটর্নি জেনারেলও বললেন, লতিফ সিদ্দিকীর জামিন আবেদনের বিষয়ে কিছুই জানেন না তিনি। আমি তো কিছু জানি না, আমার অফিস কোনো কপিও পায়নি। না, আমার কাছে আসেনি। নিউ ইয়র্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লতিফ সিদ্দিকীর বক্তব্যের পর তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। সোমবার তিনি লতিফ সিদ্দিকীকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে একটি সম্পূরক আবেদন করেন। আমরা এখন একটা কজ অফ অ্যাকশন হয়েছে যে সে দেশে আসা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে নাই, এটাকে আমি ধরে নিলাম সরকার কোনো স্টেপ নেবে না, এই জন্য আমি নতুনভাবে এই আবেদনটি করেছি। এদিকে লতিফ সিদ্দিকীর হাইকোর্টে আসার খবরে সেখানে বিক্ষোভ করে বিএনপি সমর্থক আইনজীবীরা। তারা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা। বুধবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। একই রকম ঘোষণা দেওয়া হয় রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল শেষে। পাশাপাশি আজ বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ইসলামী সংগঠন ও দল। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ।
সোমবার বাদ জোহর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এক জরুরি বৈঠক শেষে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। বুধবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালেরও হুমকি দেন দলটির নেতারা। সেখানেই একই দাবিতে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এই মিটিংয়ে সর্বসম্মতভাবে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল এবং বুধবারের ভিতরে তাকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছেন। একই দাবিতে রাজধানীর লালবাগে বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেন। আর দাবি আদায় না হলে বৃহস্পতিবার সারা দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান। এছাড়া লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে সোমবার বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী শাখা। তাকে গ্রেফতার না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন দলগুলোর নেতারা। আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে আসে থাকবো যতদিন আমাদের দাবি পূরণ না হবে আমরা আন্দোলন চালাই যাবো ইনশাআল্লাহ। একই দাবিতে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়াতে উলামায়ে ইসলাম। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন লতিফ সিদ্দিকীর প্রতি সরকারের সমর্থন রয়েছে, আর এজন্যই রোববার রাতে দেশে ফেরার পর গ্রেপ্তার না করে বিমানবন্দর থেকে তাকে বেরিয়ে যেতে সহায়তা করা হয়েছে। সুইডেনে সফররত আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ইসাবেলা লোভিনের সঙ্গে গুলশানে বৈঠক শেষে এই অভিযোগ করেন মির্জা ফখরুল। ফারহানা হীরার রিপোর্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেয় দেশের বিভিন্ন জায়গায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরার পরও গ্রেপ্তার হননি লতিফ সিদ্দিকী। সরকার এ বিষয়ে আন্তরিক নয় বলেই তাকে গ্রেপ্তার করা হয়নি, এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। লতিফ সিদ্দিকী সাহেবের পেছনে সরকারের একটা বড় সমর্থন রয়েছে, তা না হলে তো আপনার এই ধরনের আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হন যে তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বিএনপি নেতাদের সাথে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক করলেও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা হয় বৈঠকে। তারা জানতে চেয়েছেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কেমন, এখানে গণতন্ত্রের পরিস্থিতি কেমন, এখানে হিউম্যান রাইটসের পরিস্থিতি কেমন, একই সঙ্গে তারা জানতে চেয়েছেন যে এখানে মিডিয়ার স্বাধীনতা কেমন রয়েছে, সেই সম্পর্কে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা বলেছি যে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে কোনো উন্নয়নের জন্য গণতন্ত্র পূর্ব শর্ত এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা এখানে অবশ্যই চালু থাকা প্রয়োজন বলে তারা মনে করেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে সুইডেনের মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহের কথা জানান। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে সে যেই হোক তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সচিবালয় থেকে দুটি জেলা এবং দুটি বিভাগের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সকালে তিনি এই নির্দেশ দেন। স্থানীয় পর্যায়ের সমস্যা জানতে মন্ত্রীদের ভিডিও কনফারেন্স করার নির্দেশ দেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। মৌলভীবাজার ও পাবনা জেলা এবং সিলেট ও রাজশাহী বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী সেখানকার চলমান উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, ডিজিটাল সেন্টার সহ বিভিন্ন বিষয়ের তথ্য ও সমস্যার কথা জানতে চান। আলোচনায় আসে সিলেট বিশ্ববিদ্যালয় সংঘর্ষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যার ঘটনার পর সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন। একটা নির্দেশ আমি দিতে চাই যে যারাই এ ধরনের সমস্যার সৃষ্টি করবে বা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করবে বা যে দলেরই হোক
কে কোন দলে সেটা দেখার কথা না। যারা এই ধরনের কর্মকাণ্ড করবে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কাজে যথাযথভাবে সে অ্যাকশন আপনারা নেবেন এটা চাই। দেখা গেছে যেখানে ছাত্রের থেকে অছাত্র বেশি এবং কিছু বহিরাগত লোক তারাও এর সঙ্গে জড়িত থাকে। রাজশাহীতে কিছু এক ঘটনা ঘটলো, কিন্তু সাথে সাথে এগুলি গ্রেপ্তার করলে এবং উপযুক্ত শাস্তি দিলে তখন এগুলি নিয়ন্ত্রণ করা যাবে। এবং এই ব্যাপারে কোনো দিকে না তাকিয়ে, কারো মুখের দিকে না তাকিয়ে যথাযথভাবে ব্যবস্থা নেবেন, সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। দেশের ৮,০০০ পোস্ট অফিসকেও ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে বলে জানান তিনি। ২০২১ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যের কথা তুলে ধরে তিনি জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় খাস জমি খুঁজে বের করতে বলেন। সেই জমিতে গৃহহীনদের জন্য ঘর তৈরি ও তাদের জীবিকার ব্যবস্থা করে দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সে সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধিদের খোঁজখবর রাখতে বলেন। আর জনসাধারণের সাথে মতবিনিময় করতে মন্ত্রীদেরও নিয়মিত ভিডিও কনফারেন্স করতে বলেন। আমি আবার মন্ত্রীদের আরেকটা বলবো যে যার যে ব্যাপারে মন্ত্রী রয়েছেন, যে বিষয়ে তার সংশ্লিষ্ট তার সেই মন্ত্রণালয়ের যে সমস্ত প্রকল্প সে বিষয়ে নিজেরাও সরাসরি ভিডিও কনফারেন্সিং আগামীতে করতে পারবেন এবং আলাপ আলোচনা করতে পারবেন। প্রধানমন্ত্রী আরও জানান, এখন থেকে নিয়মিতভাবে বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স করবেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ার সাথে পর্যটন ও সংস্কৃতি খাতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফরেই এই স্মারক দুটি স্বাক্ষর হবে বলে জানান তিনি। পর্যটন খাতে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক অনুযায়ী দুই দেশ এক্ষেত্রে গবেষণা, প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বিনিময় করবে। আর সংস্কৃতি খাতে সমঝোতা স্মারক হবে ৩ বছর মেয়াদী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আগামীকাল দেয়া হবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার লিভ টু আপিলের আদেশ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অন্যদিকে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ মুলতবি করে আগামী ১ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে বিশেষ জজ আদালত। রিপোর্ট মাকসুদুল হাসানের। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতির দুটি মামলায় রাজধানীর বকশীবাজারের বিশেষ জজ আদালত ৩-এ সর্বশেষ ৯ নভেম্বর হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপিল বিভাগে লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়ায় সেদিন সাক্ষ্য গ্রহণ মুলতুবি করার আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। পরে ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন বিচারক বাসুদেব রায়। কিন্তু আপিল বিভাগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন ও অভিযোগ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি আবেদনের লিভ টু আপিল খারিজ হলেও আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের কারণে আবারও মুলতুবি করা হয় মামলা দুটির সাক্ষ্য গ্রহণ। বেগম খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হন এই জন্য উনি ব্যাখ্যা দিয়েছেন। একই মামলা আপিল ডিভিশনও চার্জ ফ্রেমে এগেনস্টে ছিল, সে যদি আজকে খারিজ হয়েছে পূর্ণাঙ্গ রায় পাওয়া পর্যন্ত, এবং যে অনাস্থা আদালতের প্রতি আস্থা নাই, এদের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সে শুনানি পর্যন্ত যেন সাক্ষী মুলতবি করা হয়। তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলেন, মামলার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছে আসামি পক্ষ। যে পর্যায়ে এখন আছেন আর কি, সেখানে তারা বলছেন যে অত্র আদালতের ন্যায় বিচার পাবেন না, এই ব্যাপারটার জন্য তারা গিয়েছেন। সেখান থেকে তারা যদি কোনো আদেশ না আনতে পারেন অথবা এটার যদি শুনানি না হয় বা এই ব্যাপারে যদি তারা পর্যাপ্ত কাগজপত্র বা কোনো আদেশ যদি দাখিল করতে না পারেন, তাহলে আমরা মামলার কার্যক্রম চালিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা দুটির অভিযোগ গঠন করা হয় গত ১৯ মার্চ। সোমবার সাক্ষ্য গ্রহণে হাজিরা দেন ৩ আসামি। মামলা দুটিতে বিএনপি চেয়ারপারসন সহ মোট আসামি ৯ জন, যার মধ্যে তারেক রহমান সহ পলাতক দেখানো হয়েছে ৫ জনকে। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করেন।
মোবারকের বিরুদ্ধে গঠিত 5টি অভিযোগের 2টি প্রমাণিত হওয়ায় একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্য 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেয় ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন হাসান জাবেদ। রায় উপলক্ষে সকাল 9:20 মোবারক হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। রাষ্ট্র এবং আসামি পক্ষের আইনজীবীরাও যথাসময়ে উপস্থিত হন। ঠিক 11:30টায় এজলাসে আসেন বিচারকরা। এরপর 92 পৃষ্ঠার মূল রায়ের সারসংক্ষেপ পড়া শুরু হয়। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে বেলা 12টার পরপরই মূল রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। রায়ে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। কারা কারা আওয়ামী লীগ করেছিল এরকম 33 জন লোককে বাছাই করে তারা গঙ্গাসাগর দিঘির পারে নিয়ে তাদের কি দিয়েই ওইখানে একটা গর্ত খুঁড়ায় এবং এই গর্ত খুঁড়ে ব্রাশ ফায়ার করে 33 জন লোককে তারা হত্যা করেছিল। এই হত্যা সন্দেহাতীতভাবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আজকে প্রমাণিত হওয়ায় এই আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। যে অভিযোগে মোবারককে মৃত্যুদণ্ড দেওয়া হয় তা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টানমান্দাল গ্রামের 33 জনকে হত্যা। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যে অপরাধের দায়ে, সেটি হলো সাতিয়ান গ্রামের আব্দুল খালেককে অপহরণ ও নির্যাতন শেষে গুলি ও ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা। রায়ে আসামি ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ করেন তার আইনজীবী। সর্বোচ্চ আদালতে তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশা তার। যে কাউন্টে ওনাকে মৃত্যুদণ্ড আজকে দেয়া হলো সেটি কোনোভাবেই মৃত্যুদণ্ডের মতো অপরাধ হয়নি বা কোনো অপরাধ তিনি করেননি। আমরা মনে করি এই রায়টি আপিলের ডিভিশনে গিয়ে বাতিলযোগ্য হবে এবং আপিল বিভাগ এটি সঠিক বিশ্লেষণের মধ্য দিয়ে আসামিকে খালাস প্রদান করবেন এবং সেটা হবে যৌক্তিক একটা পরিণতি। গত 2 জুন মামলাটির কার্যক্রম শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। আর গত বছরের 23 এপ্রিল মোবারকের বিরুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। 2009 সালে শহীদ আব্দুল খালেকের মেয়ে খুদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মোবারকের বিরুদ্ধে মামলা করেন। পরে তা ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এই পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের দায়ে যে 13টি মামলার রায় এসেছে তার মধ্যে মোবারক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এছাড়া বাকিদের সবারই পরিচয় ছিল জামাত বা বিএনপির। এখন মোবারকের চূড়ান্ত পরিণতি কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। যশোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাই মুক্তিযোদ্ধাদের কল্যাণে নির্মিত এরকম একটি কমপ্লেক্সের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। পরে দেশ ও জনগণের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সেখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, যশোর 2 আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাল সকালে সেনাবাহিনীর সিগন্যাল কোরের অধিনায়ক সম্মেলন ও কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও সৌদি আরব দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সরাসরি মোটরযান চলাচল, রেল যোগাযোগ এবং বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে 3 চুক্তির বিষয়ে ঐক্যমত ছাড়াই শেষ হয়েছে 2 দিনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শেষ পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা বিষয়ক চুক্তিটি সইয়ের চেষ্টা করেও হয়নি। একটা বা দুটো মেম্বার স্টেটের ইন্টারনাল প্রসেস যেহেতু কমপ্লিট হয়নি, সেজন্য আমরা এই সার্ক সামিটের সময় ওইটা সই করতে পারছি না। যদিও এনার্জি অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে সকালবেলায় একটা আশা দেখা দিয়েছিল, সেটা এখন মনে হচ্ছে, এই মুহূর্তে মনে হচ্ছে না হওয়ার সম্ভাবনাই আছে। বাংলাদেশ এখনো আশাবাদী যে এইটা হওয়া উচিত, কারণ এই ইনস্ট্রুমেন্টগুলো হলে রিজিওনাল কানেক্টিভিটির কথা যেটা আমরা বলি, যার মাধ্যমে পিপল টু পিপল কন্ট্যাক্ট, ট্রেড সার্ভিসেস হবে, সেটা ত্বরান্বিত হতো। আপনারা দেখছেন এনটিভি রাতের খবর। ফিরে এসে যা থাকবে, দেখছেন রাতের খবর।
ইভটিজিংকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, শুক্রবার পীরবাড়ি এলাকায় শরীফপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে দুপুরে পীরবাড়িতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয় অন্তত ২০ জন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটক করা হয় ৪ জনকে। অন্যদিকে রাতে আবারও দুপক্ষের সংঘর্ষে ঘটনায় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কুমিল্লা সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক শারমিন আক্তার আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করে। তদন্ত কর্মকর্তা জানান, প্রথম দফার ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে আসায় আবারও রিমান্ড চাওয়া হয়। গত ১৫ নভেম্বর দুপুরে নগরের ১৪ পাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। অন্যদিকে এই হত্যা মামলায় জড়িত সন্দেহে রোববার বগুড়া থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর হত্যাকাণ্ডের রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি উল্লেখ করে মহানগর পুলিশ কমিশনার বলেন, র্যাব ও পুলিশের হাতে আটককৃতদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের ক্লু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩১ জনের মধ্যে ছাত্রলীগ কর্মী অনিক সহ ১১ জনের ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে জালালাবাদ থানা পুলিশ। সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তবে রিমান্ড শুনানির দিন ধার্য করেনি আদালত। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আগামীকাল সকাল থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর গতরাতে পদত্যাগপত্র জমা দেয়া ২ সহকারী প্রক্টরের ব্যাপারে ২৬ নভেম্বর উপাচার্য দেশে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রক্টর হিমাদ্রি শেখর রায়। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে বহিরাগত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী সুমন নিহত হন। দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের সাথে কর্মচারীদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। প্রতিবাদে দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশ জানায়, ২ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ভিসির পদত্যাগের দাবিতে গত ১৭ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলাচল ও কর্মচারীদের কাজে বাধা দেয় ছাত্রলীগ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বৈঠকে বসেন কর্মচারীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে কর্মচারীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ভিসিকে প্রত্যাহারের দাবিতে দুপুর 12:30টায় দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পোশাক শিল্পের স্বচ্ছতা আনতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ GITI গঠনের পরিকল্পনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বিকেলে টিআইবির কার্যালয়ে এই উদ্যোগের কথা জানান টিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর পিটার আইগেন। এক্ষেত্রে স্বচ্ছতা আনতে তিনি সরকার, সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এর ফলে পোশাক খাতে শৃঙ্খলা শক্তিশালী হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। সরকারের গাফিলতির কারণে তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের এখনও শাস্তি দেওয়া যায়নি বলে অভিযোগ করেছেন গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর জুরাইন কবরস্থানে ওই ঘটনায় নিহত 54 বেওয়ারিশ শ্রমিকদের কবর জিয়ারত করে শ্রমিক সংগঠনের নেতারা এই অভিযোগ করেন। তারা বলেন, গার্মেন্টস শ্রমিকরা কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতির চাকা সচল রাখে, অথচ আগুনে পুড়ে বা দুর্ঘটনায় মারা গেলে তাদের খবর কেউ রাখে না। বেওয়ারিশ হিসেবে দাফনের পর তাদের কবরটা সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি সহ কয়েকটি সংগঠনের পক্ষে শ্রমিকদের কবরে ফুল দেওয়া হয়।
নারায়ণগঞ্জে ব্যবসায়ী নজরুল হত্যা মামলায় 2 জনের ফাঁসি এবং 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ 1 নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রানা ও মুসলিউদ্দিনকে 2.5 লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আমির হোসেনকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিহত নজরুলের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি 3 জনই জামিন নিয়ে পলাতক রয়েছে। মামলার এজাহারে বলা হয়, বন্দর এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম তার ব্যবসায়িক অংশীদার রানাকে 1 লাখ টাকা ধার দেয়। 2011 সালের 22 অক্টোবর সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার কথা বলে রানা ও অপর অংশীদার মুসলিউদ্দিন নজরুলকে ডেকে নিয়ে শীতলক্ষা নদীতে নৌকায় তুলে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। ধামরাইয়ের এক পিএসসি পরীক্ষার্থী সহ 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিকেলে ধামরাই পৌর এলাকার কালিয়াগাড় মহল্লা থেকে নিখোঁজের 4 দিন পর আসিফ দেওয়ার নামের এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়ির পাশে একটি ডোবায় ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আসিফ এবার পিএসসি পরীক্ষার্থী ছিল। অন্যদিকে ডাউটিয়া গ্রামের ধানক্ষেত থেকে একজনের অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখে বলে ধারণা করছে পুলিশ। কয়লার অভাবে দেশের বৃহত্তর কয়লা আড়ত ভৈরবের সৃষ্টি হয়েছে অচল অবস্থার। সরবরাহ না থাকায় বন্ধ হওয়ার আশঙ্কায় ভৈরব সহ দেশের বিভিন্ন এলাকার 90% ইটভাটা। ভৈরব থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট। ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও এবং বাগলি সীমান্ত দিয়ে নদীপথে ভৈরবে আনা হয় কয়লা। পরে নদী ও সড়ক পথে এইসব কয়লা সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন মোকামে। প্রায় 6 মাস আগে ভারতের পরিবেশবাদী সংগঠনের দায়ের করা একটি মামলার কারণে মেঘালয় দিয়ে এদেশে কয়লা রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন কয়লা ব্যবসায়ীরা। বিগত 6 মাস যাবৎ আমাদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ। আমাদের অনেক এলসি ভারতে পড়ে আছে। আমরা এক একটা মালিক 50 লাখ 60 লাখ টাকা করে প্রতি বাটাতে আমাদের পড়েছে। বাটাওয়ালারও টাকা দিতেছে না, কারণ তারা কয়লা পাচ্ছে না। সীমান্ত এলাকায় পূর্বের আমদানিকৃত যত সামান্য কয়লা আসলেও তা চাহিদার তুলনায় খুবই কম। আর এ কাজে অল্প সংখ্যক শ্রমিকের কাজ জুটলেও বেশিরভাগকেই থাকতে হয় বেকার। জায়গা থেকে ভাই কয়লা ছাড়তেছে না, গাড়ে কাজ কাম নাই, আমরা চলাফেরা খুব কষ্ট হইতেছে। গাড়ে 4-5 মাস ধরে কাম নাই। হ্যাঁ, আমরা অনেক কষ্ট আছি, কি করে কাম আমরা। এদিকে কয়লার অভাবে এখানকার বেশিরভাগ ইটভাটা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ইটভাটা মালিকরা। 1 কোটি টাকার উপর আমরা খরচ করে ফেলেছি। যদি কয়লা না পাই, তার এমন সম্ভাবনা আছে যে আমরা আগামী দিনে এই মাটি 1 কোটি টাকা বিলুপ্ত হয়ে যাবে। দেশের উন্নয়ন কাজের গতি বজায় রাখতে সমস্যা সমাধানে সরকার কার্যকর ব্যবস্থা নিবে, এমনটাই দাবি এই ব্যবসার সাথে জড়িতদের। এনটিভি নিউজ ডেস্ক। এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। 2007 থেকে 2011 সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 17টি অডিট রিপোর্টে প্রায় 6,200 কোটি টাকার অনিয়মের সন্ধান পাওয়া গেছে। বিকেলে রাজধানীর অডিট ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ। সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে সর্বশেষ পেশকৃত 17টি অডিট রিপোর্টের নিরীক্ষা পর্যবেক্ষণের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এতে বলা হয়, ওই 17টি অডিট রিপোর্টে মোট 285টি আপত্তিজনক হিসেব পাওয়া গেছে, যার আর্থিক মান 6,195 কোটি টাকা। এর মধ্যে শুধু বিটিআরসির লাইসেন্সিং কার্যক্রমের অডিট রিপোর্টেই 2,628 কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন অনিয়মের হিসেব থেকে কেবল গত অর্থবছরেই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় প্রায় 8,000 কোটি টাকা আদায় ও সমন্বয় করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমার কাজ হচ্ছে আর্থিক অনিয়মকে উদ্ঘাটন করে তার সাক্ষ্য প্রমাণ বা অডিট এভিডেন্স পেশ করে এই অর্থটা যদি কোনো ব্যক্তি করে থাকেন অনিয়ম, তার কাছ থেকে আদায় করা, যদি প্রতিষ্ঠান করে থাকে তাহলে প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা, অথবা স্যাংশন নিয়ে এটাকে রেগুলারাইজ করা। দুর্নীতি দমন করা আমার কার্য নয়। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে বিনিয়োগ কমে যাওয়ার কারণে পুঁজিবাজার চাঙ্গা হচ্ছে না বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা।
সকালে জাতীয় প্রেস ক্লাবে দি রিপোর্ট 24.com আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবিদ আবু আহমেদ সহ স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, দেশে এখনো মানসম্পন্ন আর্থিক পর্যবেক্ষণ বা অডিটের অভাব আছে। সেক্ষেত্রে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন দিতে না পারায় সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না বলে উল্লেখ করেন বক্তারা। রাতের খবরে আবারও বিরতি, আরো খবর আর ফিরলাম রাতের খবরে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জিয়াউর রহমান ওয়ে সড়কের নামকরণ বিষয়ে একটি পোস্টার উন্মোচন করা হয় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে পোস্টারটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জিয়াউর রহমান ওয়ে নিয়ে শিকাগো সিটির দেয়া সম্মাননা স্মারক বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেন G9 নামের একটি সংগঠনের সদস্যরা। লেখক ও সাংবাদিক শফিক রেহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য বক্তারা। অনুষ্ঠানে শিকাগো শহর এবং জিয়াউর রহমান ওয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। গত 14 সেপ্টেম্বর শিকাগোর মেয়র এবং কাউন্সিলররা জিয়াউর রহমান ওয়ের নাম ফলক উন্মোচন করেন। পথে এইসব কয়লা সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের বিভিন্ন মোকামে। প্রায় 6 মাস আগে ভারতের পরিবেশবাদী সংগঠনের দায়ের করা একটি মামলার কারণে সরকারের একটা বড় সমর্থন রয়েছে। তা না হলে তো আপনার এই ধরনের আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না, যদি তারা সত্যিকার অর্থে সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অন্যদিকে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ মুলতবি করে আগামী 1 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে বিশেষ জজ আদালত। রিপোর্ট, একটা বা দুটো মেম্বার স্টেটের ইন্টারনাল প্রসেস যেহেতু কমপ্লিট হয়নি, সেজন্য আমরা এই সার্ক সামিটের সময় ওইটা। এবি ব্যাংক অর্থনীতি সংবাদ। 2007 থেকে 2011 সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 17টি করেন, তবে রিমান্ড শুনানির দিন ধার্য করেনি আদালত। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আগামীকাল সকাল থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রমে আদালত। নারায়ণগঞ্জ 1 নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রানা ও মুসলিউদ্দিনকে মারা গেলে তাদের খবর কেউ রাখে না। বেওয়ারিশ হিসেবে দাফনের পর তাদের কবরটা সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক যেহেতু কমপ্লিট হয়নি, সেজন্য আমরা এই সার্ক সামিটের সময় ওইটা সই করতে পারছি না। যদিও এনার্জি এন্ড কানেক্টিভিটি নিয়ে ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। দেশের 8000 পোস্ট অফিসকেও ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে বলে জানান তিনি। 2021 সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্র্য। 2 গ্রুপের সংঘর্ষে বহিরাগত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী সুমন নিহত হন। দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রানা ও মুসলিউদ্দিনকে 2.5 লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আমির হোসেনকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিহত নজরুলের কোর্টের কোনো বেঞ্চে জামিন আবেদন উপস্থাপন করা হয়নি। ওদিকে লতিফ সিদ্দিকীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। আর লতিফ সিদ্দিকী মন্ত্রী রয়েছেন যে বিষয়ে তার সংশ্লিষ্ট তার সেই মন্ত্রণালয়ের যে সমস্ত প্রকল্প সে বিষয়ে নিজেরাও সরাসরি ভিডিও কনফারেন্স। অভিযোগ মির্জা ফখরুলের। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। মানবতা বিরোধী ফিরে এসে যা থাকবে দেখছেন রাতের খবর। ইফটিজিংকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌর আগামী দিনে মাটি 1 কোটি টাকা বিলুপ্ত হয়ে যাবে। দেশের উন্নয়ন কাজের গতি বজায় রাখতে সমস্যা সমাধানে সরকার কার্যকর ব্যবস্থা নিবে, এমনটাই দাবি এই ব্যবসার সাথে জড়িত আনা হয়। রাষ্ট্র এবং আসামি পক্ষের আইনজীবীরাও যথাসময়ে উপস্থিত হন। ঠিক 11:30টায় এজলাসে আসেন বিচারকরা। এরপর 92 পৃষ্ঠার মূল রায়ের। লতিফ সিদ্দিকীর গ্রেফতার নিয়ে সরকার পক্ষের নানা বক্তব্য। বৃহস্পতিবার হরতালের হুঁশিয়ারি ইসলামী দলগুলোর। লতিফ সিদ্দিকীর প্রতি সরকারের সমর্থন থাকায় এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে কর্মচারীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 5 জন আহত হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার আজ বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ইসলামী সংগঠন ও দল। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। এভিডেন্স পেশ করে
এই অর্থটা যদি কোনো ব্যক্তি করে থাকেন অনিয়ম, তার কাছ থেকে আদায় করা, যদি প্রতিষ্ঠান করে থাকে তাহলে প্রতিষ্ঠানের কাছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যে 13টি মামলার রায় এসেছে তার মধ্যে মোবারক হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। এছাড়া বাকিদের সবারই পরিচয় ছিল জামাত বা বিএনপির। আসার খবর গণমাধ্যমকে জানান আইনজীবী নুরুল ইসলাম সুজনের জুনিয়র আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তার আগাম জামিনের আবেদন তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। অবশ্য যে অত্র আদালতে ন্যায় বিচার পাবেন না এই ব্যাপারটার জন্য তারা গিয়েছেন। সেখান থেকে তারা যদি কোনো আদেশ না আনতে পারেন অথবা এটার যদি শুনানি না হয় বা এই ব্যাপারে যদি তারা পর্যাপ্ত নাই, যে এদের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সে শুনানি পর্যন্ত যেন সাক্ষী মুলতবি করা হয়। তবে সিটির দেয়া সম্মাননা স্মারক বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেন G9 নামের একটি সংগঠনের সদস্যরা। লেখক ও সাংবাদিক শফিক রেহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত দলটির নেতারা। সেখানেই একই দাবিতে 26 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমায়াত। আমাদের পরিচয় বাদাউলারও টাকা দিতেছে না, কারণ তারা কয়লা পাচ্ছে না। সীমান্ত এলাকায় পূর্বের আমদানিকৃত যত সামান্য কয়লা আসলেও তা চাহিদার তুলনায়। রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী শাখা। তাকে গ্রেফতার না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন দলগুলোর নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমায়াত। এই মিটিংয়ে সর্বসম্মতভাবে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল। 195 কোটি টাকা। এর মধ্যে শুধু বিটিআরসির লাইসেন্সিং কার্যক্রমের অডিট রিপোর্টেই 2628 কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন অনিয়মের হিসেব করা নিয়ে গুঞ্জন ছিল দিনভর। আদালত থেকে সংসদ সব জায়গাতেই আলোচনার কেন্দ্রে ছিল বিষয়টি। উদ্ভূত পরিস্থিতিতে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা নিয়ে এটাকে রেগুলারাইজ করা, দুর্নীতি দমন করা আমার কাজ নয়। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে বিনিয়োগ কমে যাওয়ার কারণে যে অনাস্থা, আদালতের প্রতি আস্থা নাই, যে এদের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সে শুনানি পর্যন্ত যেন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে ডাউটিয়া গ্রামের ধানক্ষেত থেকে একজনের অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখে। শিকাগো শহর এবং জিয়াউর রহমান ওয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। গত 14 সেপ্টেম্বর শিকাগোর মেয়র এবং কাউন্সিলররা জিয়াউর রহমান ওয়ের নাম ফলক উন্মোচন করেন। যদি কয়লা না পাই, এমন সম্ভাবনা আছে যে আমরা আগামী দিনে এই মাটি 1 কোটি টাকা বিলুপ্ত হয়ে যাবে। দেশের উন্নয়ন কাজের গতি বজায় রাখতে আপনারা দেখছেন এনটিভি রাতের খবর। ফিরে এসে যা থাকবে, দেখছেন রাতের খবর। এক একটা মালিক 50 লাখ 60 লাখ টাকা করে প্রতি বাটাতে আমাদের পরিচয় বাদাউলারও টাকা দিতেছে না, কারণ তারা কয়লা পাচ্ছে না। সীমা করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বিকেলে টিআইবির কার্যালয়ে এই উদ্যোগের কথা জানান টিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর পিটার আইগেন। এক্ষেত্রে স্বচ্ছতা আনতে তিনি সরকার, সুশীল সমাজ ও ব্যবসায়ীদের। আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তার আগাম জামিনের আবেদন তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। অবশ্য পরে নুরুল ইসলাম সুজন বিষয়টি এড়িয়ে যান। আমরা আশা করছি করেছিল এরকম 33 জন লোককে বাছাই করে তারা গঙ্গাসাগর দিঘির পাড়ে নিয়ে তাদের কি দিয়েই ওইখানে একটা গর্ত খোঁড়ায় এবং এই গর্ত খুঁড়ে ব্রাশ ফায়ার সঙ্গে তারা জানতে চেয়েছেন যে এখানে মিডিয়ার স্বাধীনতা কেমন রয়েছে, সেই সম্পর্কে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা বলেছি যে গণতান্ত্রিক সমাজ ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। এর ফলে পোশাক খাতে শৃঙ্খলা শক্তিশালী হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। কিছু তথ্য বেরিয়ে আসায় আবারও রিমান্ড চাওয়া হয়। গত 15 নভেম্বর দুপুরে নগরীর 14 পাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম। অন্যদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি উল্লেখ করে মহানগর পুলিশ কমিশনার বলেন, র্যাব ও পুলিশের হাতে আটককৃতদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ তার বিরুদ্ধে তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বিএনপি নেতাদের সাথে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক করলেও এটা হওয়া উচিত, কারণ এই ইনস্ট্রুমেন্টগুলো হলে রিজিওনাল কানেক্টিভিটির কথা যেটা আমরা বলি, যার মাধ্যমে পিপল টু পিপল কন্ট্যাক্ট ট্রেড সার্ভিসেস হবে, সেটা ত্বরান্বিত হতো। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে বহিরাগত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী সুমন নিহত হন। দিনাজপুরে হাজী দানেশ
এবি ব্যাংক অর্থনীতি সংবাদ 2007 থেকে বেগম খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির হন এই জন্য উনি ব্যাখ্যা দিয়েছেন। একই মামলা আপিল ডিভিশনও চার্জ ফ্রেমে এগেইনস্টে ছিল। জনগণের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সেখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, যশোর 2 আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের। আমি আশা করি এই বক্তব্যের পরে আমাদের মধ্যে যে ধারণা আছে এই ধারণাটি দূরীভূত হবে। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় নিউ ইয়র্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লতিফ সিদ্দিকীর বক্তব্যের পর তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী। আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আগামীকাল দেয়া হবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার লিভ টু আপিলের আদেশ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বাজার ও পাবনা জেলা এবং সিলেট ও রাজশাহী বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী সেখানকার চলমান উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এই সংসদের যে সীমানাটি রয়েছে তার মধ্যে, কিন্তু বাইরে যদি কাউকে গ্রেপ্তার কোনো ফৌজদারি অপরাধে করে এটি স্পিকারকে জানায় এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ 1 নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই রায় দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বড় সমর্থন রয়েছে, তা না হলে তো আপনার এই ধরনের আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হন যে তার উনি এখনো এমপিশিপ যায় নাই, সেটাও আপনি সত্য সেটা জানেন। কাজে এখন একজন এমপি, রানিং এমপি যখন সংসদ চলে সেই এমপিকে ধরতে হলে স্পিকারের পারমিশন লাগে। গত 2 জুন মামলাটির কার্যক্রম শেষ হলে রায়ের জন্য তা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। আর গত বছরের 23 এপ্রিল মোবারকের বিরুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগ গঠনের মধ্য। সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে সর্বশেষ পেশকৃত 17টি অডিট রিপোর্টের নিরীক্ষা পর্যবেক্ষণের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এতে বলা হয়, ওই 17টি অডিট রিপোর্টে সংসদ সদস্য মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাল সকালে সেনাবাহিনীর সিগন্যাল কোরের অধিনায়ক সম্মেলন ও কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেটি কোনোভাবেই মৃত্যুদণ্ডের মতো অপরাধ হয়নি বা কোনো অপরাধ তিনি করেননি। আমরা মনে করি এই রায়টি আপিলের ডিভিশনে গিয়ে বাতিলযোগ্য হবে। কয়লা আড়ত ভৈরবের সৃষ্টি হয়েছে অচল অবস্থার। সরবরাহ না থাকায় বন্ধ হওয়ার আশঙ্কায় ভৈরব সহ দেশের বিভিন্ন এলাকার 90% ইটভাটা। ভৈরব থেকে অনিয়ম উদ্ঘাটন করে তার সাক্ষ্য প্রমাণ বা অডিট এভিডেন্স পেশ করে এই অর্থটা যদি কোনো ব্যক্তি করে থাকেন অনিয়ম, তার কাছ থেকে আদায় করা। অভিযোগে করা মামলা দুটির অভিযোগ গঠন করা হয় গত 19 মার্চ। সোমবার সাক্ষ্য গ্রহণে হাজিরা দেন 3 আসামি। মামলা দুটিতে বিএনপি চেয়ারপারসন সহ মোট আসামি 9। রিপোর্ট 24.com আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবিদ আবু আহমেদ এসসি পরীক্ষার্থী ছিল। অন্যদিকে ডাউটিয়া গ্রামের ধানক্ষেত থেকে একজনের অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখে দেহ উদ্ধার করা হয়। বাড়ির পাশে একটি ডোবায় ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আসিফ এবার পিএসসি পরীক্ষার্থী ছিল। মৃত্যুদণ্ড দেওয়া হয় তা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টানমান্দাল গ্রামের 33 জনকে হত্যা। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় যে অপরাধের দায়ে, সেটি হলো সাতিয়ান গ্রামের আব্দুল। বাইরে যদি কাউকে গ্রেপ্তার কোনো ফৌজদারি অপরাধে করে এটি স্পিকারকে জানায় এবং জানালে স্পিকার সঙ্গে সঙ্গে যদি ইটভাটা। ভৈরব থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট। ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া চারা